মেসেঞ্জারে ঢুকতেই আমার বউয়ের 3 মিনিটের একটা ভিডিও দেখতে পেলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একটা ছেলের সাথে অশ্লীল কাজ করছে। এসব আমার কাছে দুঃস্বপ্নের মতন লাগছে। নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হাতটা থরথর করে কাঁপছে। ফোনটা হাত থেকে পড়ে গেল। ভিডিওটা দেখার সাথে সাথে পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। শরীরটা ঘামতে লাগলো। ভিডিওতে মেয়েটা আমার বউ না, শুধু আমার ভালোবাসার মানুষ, আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ছোট থেকেই একে অপরকে ভালোবাসি, ভালোবেসে একে অপরকে বিয়ে করি। এখনও কথাকে ঘরে তুলে নেয়নি। ওকে এতটাই ভালোবাসতাম, কখনো ছুঁয়েও দেখিনি। আমার ভালোবাসা পবিত্র ছিল। প্রতি রাতে কাঁদতাম। ওকে পাওয়ার জন্য কত কষ্টটাই না করেছি। এক নজর দেখার জন্য বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। কখনো ভাবিনি আমার সহজ সরল ভালোবাসার প্রতিদান এভাবে পাবো। শরীরটা ঘামছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বুক ফেটে কান্না আসছে। আমার অবস্থা দেখে অফিসের পিয়ন এক গ্লাস পানি এনে টেবিলে রেখে বলল, স্যার, আপনার কিছু হয়েছে? না, কিছু হয়নি, তুমি যাও, বলে পানিটা খেয়ে নিলাম। চুপ করে বসে আছি। হঠাৎ ফোনটা কিরিং কিরিং করে বাজতে লাগলো। চেয়েই দেখি কথার মা ফোন দিয়েছে। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, হ্যালো রাজ বাবা, তুমি কি অফিসে? হ্যাঁ মা, আমি অফিসে। কেন, কোনো সমস্যা? না, তেমন কিছু না। আমরা তো বাসায় নেই। তুমি যদি বিকেলে আমাদের বাসায় যেতে তাহলে ভালো হতো, কারণ কথা বাসায় একা, আর আমাদের বাসায় আসতে রাত 8টা-9টা বাজতে পারে। একটা পার্টি শেষ করে বাসায় যাব। কথাকে বলেছিলাম, কথা বলল তার নাকি শরীর খারাপ। আচ্ছা মা, আমি বিকেলে অফিস শেষ করে আপনাদের বাসায় যাব। কথাটা বলে ফোনটা রেখে দিলাম। মনে মনে স্থির করে নিলাম, আজকে এই কথাকে এই ভিডিওটার কথা বলবো। বলবো কেন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করলো। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? কেন করলো আমার সাথে? ভাবতে পারছি না। হৃদয় কাঁচের টুকরোর মতন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমাকে বললেই তো পারতো যে আমাকে তার পছন্দ নয়। আমি কষ্টটাকে চাপা দিয়ে হাসি মুখে সেই ছেলের হাতে তুলে দিতাম। কথার সাথে যতবারই দেখা করেছি, ওর জন্য বকুল ফুলের মালা সাথে একগুচ্ছ গোলাপ নিয়ে যেতাম। এবারও কোনো ব্যতিক্রম ঘটল না। চোখের পানি মুছে কষ্টকে চাপা দিয়ে নিউ মার্কেট থেকে বকুল ফুল আর একগুচ্ছ গোলাপ নিয়ে গেলাম। মনে মনে ভেবে নিলাম, কথাকে বকুল ফুল আর গোলাপ গুচ্ছ দিয়ে জিজ্ঞেস করব, কেন করলো আমার সাথে এমন। সব কিছু শেষ করে দিয়ে আসবো। রাস্তায় জ্যামে লেট হয়ে যায়। কথাতের বাসায় পৌঁছাতে সন্ধ্যা লেগে যায়। বাড়িতে কেউ নেই, তাই সোজা ওপরে চলে গেলাম। কথা যে ঘরে থাকে সেই ঘরের দরজার কাছে যেতেই আমার হাতের ফুলগুলো সব পড়ে গেল। শরীরটা অবশ হয়ে যাচ্ছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এটা কি আমার সেই কথা যে আমাকে পাওয়ার জন্য কাঁদতো? আমার সাথে একদিন ফোনে কথা না হলে ব্যাকুল হয়ে যেত? এটা কি সেই কথা যে আমার সাথে কথা বলার জন্য বাইরে ঘুরতে যেত না? না, কিছু ভাবতে পারছি না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ ছুরি চালিয়ে দিচ্ছে, কলিজা টেনে নিয়ে যাচ্ছে। এদিকে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, বেবি, একটু কাছে আসো না প্লিজ, তোমাকে আজ মন ভরে আদর করব। চিরদিন মনে থাকবে আমার কথা। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? তোমার সৌন্দর্যে যে আমি পাগল। ফিসফিস করে আওয়াজ আসছে রুম থেকে। আমার আর বুঝতে বাকি রইল না ভিতরে কি হচ্ছে। মনে হচ্ছে ছুরি দিয়ে কেউ কলিজাটা ক্ষতবিক্ষত করে ফেলছে। মানুষ এতটা নীচ কেমনে হতে পারে? মন চাইছে দরজাটা ভেঙে ফেলি লাথি মেরে, কিন্তু পারলাম না। আমার দৃষ্টির অগোচরে যেসব করে আনন্দ পাচ্ছে তাতে আমার ব্যাঘাত ঘটানোর প্রয়োজন নেই। সুখে থাকুক হৃদয়ে জায়গা করে নেওয়া মানুষগুলো। শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলাম কথাদের বাসা থেকে। রাতে আর কিছু খাইনি। কথার প্রতারণাগুলি বিষের ছুরির মতন আঘাত করছে হৃদয়ে। হঠাৎ ফোনটা বাজছে। চেয়েই দেখি কথা। কয়েকবার রিং হওয়ার পর ফোনটা বন্ধ করে রেখে দিই। মা এসে রাতের খাবারের জন্য ডেকে দেয়। রাতে খাবার সময় বাবা মাকে কথাকে আমাদের বাড়ি আনতে বললাম। কথার পড়াশোনা শেষ।
আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 মাস আগে। বিয়ের পরই কথা মেশে চলে যায়, মেডিকেল পড়ে, তাই ওর সাথে ফুলশয্যাটাও হয়নি। কত আশায় ছিলাম রাত্রিটার জন্য, কিন্তু এখন ঘৃণা হচ্ছে ওই মেয়ের প্রতি। মা বাবাকে কথার কার্যকলাপ কিছু বলতে পারছি না। মা বাবার সিদ্ধান্ত নিল সামনের শুক্রবারে কথাকে নিয়ে আসবে। আমি কিছু বললাম না, হালকা খেয়ে চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠতেই দেখি কথা কিচেনে মায়ের সাথে রান্না করছে। ছলনাময়ীটাকে দেখে শরীর রাগে জ্বলছে, দেখতে মন চাইছে না মেয়েটাকে। রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ কারোর স্পর্শে ফিরে তাকাতেই দেখি কথা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে কিছুই জানে না, নিজের দেহটাকে অন্যজনকে দিয়ে আমার কাছে আসছে ভালোবাসা দেখাতে। আমার জান পাখি রাগ করেছো আমার ওপর? কাল বাসায় গিয়ে ফুল দরজার সামনে ফেলে রেখেছো, আমাকে বলবে না তুমি আসছো? একটাবার ডাকও দাওনি। তুমি যখন বাসায় গিয়েছিলে তখন আমি ঘুমিয়েছিলাম, এই জন্যই আমার জান পাখি ফোন ধরা লাগে না। কথার গুছানো মিথ্যে কথা শুনে মনে হচ্ছে ঠাস ঠাস করে চর বসিয়ে দিই। না, পারলাম না, কোথায় যেন আটকে গেলাম। কি হলো, কথা বলছো না কেন? সামনের শুক্রবারে বাবা মা আমাকে বউ করে একেবারে নিয়ে আসবে। সেদিন রাতে গোমড়া মুখোটাকে আদর করব। এখন যাই। কথাগুলো বলে কথা চলে গেল। নিজের ওপর অনেক রাগ হচ্ছে, না পারছি কিছু বলতে, না পারছি কিছু সইতে। দেখতে দেখতে আজ আমার বাসর রাত। কথা বসে যে বসে আছে। কত রাত স্বপ্ন দেখেছি এই রাতটিকে নিয়ে, কিন্তু আজ সব স্বপ্ন মরীচিকা। স্বপ্নগুলো রং হারিয়েছে। বাহিরের ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘের আড়ালে ঢেকে যাওয়া চাঁদটাকে দেখছি। আমার জীবনের মতন চাঁদটাও মেঘের আড়ালে পড়ে গেছে। হঠাৎ কাঁধের ওপর কারোর হাতের ছোঁয়া পেলাম। চেয়েই দেখি বাবা। রাজ, মেয়েটা বাসর ঘরে একা, রাত 2টো বাজে। এখানে দাঁড়িয়ে না থাকে ঘরে যা বাবা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30 ছুঁই ছুঁই। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাসর ঘরে গেলাম। রুমটা কি সুন্দর করে সাজানো, তবে রুমটাকে কিসে যেন অভাব মনে হচ্ছে। তা হলো ভালোবাসার। যাকে সবটা দিয়ে ভালোবাসতাম সেই প্রতারণা করেছে। মনে মনে স্থির করে নিলাম ফ্লোরে কাটিয়ে দেব এই ভেবে। বিছানায় গিয়ে অনেকটা অবাক হলাম। কথা সেন্সলেস হয়ে পড়ে আছে। মা বাবাকে ডাক দিলাম। মা বাবা সবাই মিলে কথাকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার যা বলল তা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আপনারা মিষ্টি খাওয়ান, মিস্টার রাজ, আপনার বউ মা হতে চলেছে। ডাক্তারের কথা শুনে থমকে গেলাম। না, এ হতে পারে না। ফুলশয্যার আগেই বাবা হয়ে যাব? কেউ স্বপ্নেও কল্পনা করে না। পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। কথার সাথে আমার কখনো শারীরিক সম্পর্কই হয়নি। বুঝতে বাকি রইল না কথার গর্ভের সন্তানটা আমার না। কি এমন পাপ করেছিলাম যার জন্য সৃষ্টিকর্তা আমার কপালে এমন কিছু রাখলো? কথা কেন আমার সাথে এমন করলো? কথা তো আমাকে পাওয়ার জন্য কাঁদতো। না, এ হতে পারে না। স্বপ্ন দেখছি না তো? কলিজাটা ফেটে যাচ্ছে। মা বাবা কেমন করে যেন তাকাচ্ছে। নিজেকে তাদের কাছে ছোট মনে হচ্ছে। রাজ, এমন মেয়েকে নিয়ে আমার বাড়ি যাবি না। একা যদি যেতে পারিস যাবি। যে মেয়ে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে যায় সে আমাদের বাড়ির বউ হতে পারে না। কথাটা বলে বাবা, ঋত্য আর মাকে নিয়ে চলে গেল। কথার মা বাবা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কথার দিকে চেয়ে দেখি বেডে শুয়ে কান্না করছে। কথার চোখে জল দেখে নিজের অজান্তেই চোখে জল এসে গেল। বুকটা চিনচিনে ব্যথা করছে। নিজের অজান্তেই চোখে অশ্রুকণা ভর করেছে। কথা এখনো কাঁদছে। আমি জানি এখানে থাকলে নিজেকে ঠিক রাখতে পারবো না। কথার মা বাবাকে বললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন, কথাকে দেখে রাখবেন বলে বাসায় চলে আসলাম। 2 দিন মাঝে কোনো কথার খোঁজ নেওয়া হয়নি। সবাই জানে কথা বাজে মেয়ে। মনটা খারাপ লাগছে। এলাকার লোকে বলছে রাজ কি বিয়ে করলো, বাসর রাতেই বাবা হতে যাচ্ছে। এইসব বলে হাসি ঠাট্টা করে। বাবা আমার সামনে কিছু বলতে পারে না। নিজেকে খুব অসহায় লাগে। যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নটা ভাঙা কাঁচের মতন টুকরো টুকরো করে দিল। রাতে শুয়ে শুয়ে কথার আগের সেই পাগলামিগুলো মনে করছি। হঠাৎ কিরিকিরি করে ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাশ থেকে কেউ বলল, বাবা রাজ, কাল একটু আমাদের বাসায় আসবে। কথাটা শুনে বুঝতে বাকি রইল না কথার বাবা ফোন করেছে। আঙ্কেলের অনুরোধ না করতে পারলাম না।
পরের দিন সকালে নাস্তা করে কথাদের বাসায় রওনা দিলাম। বাসায় যেতেই বুঝতে পারলাম ব্যালকনিতে খোলা চুলে দাঁড়িয়ে আছে কথা। একসময় কথার খোলা চুলগুলো দেখার জন্য কত বড় পাগল ছিলাম, আজ অসহ্য লাগছে। মনে মনে ভাবছি চলে যাই, এই বাড়িতে আর নয়। পাপির মুখটা আর দেখতে মন চাইছে না। হঠাৎ আঙ্কেলের ডাক, বাবা আসছো তুমি? আমি জানতাম তুমি আসবে। ঘরের ভিতরে বসে আছি, কেউ কোনো কথা বলছে না। কথা আমাকে দেখে অপরাধীর মতন রুমে চলে গেল। আমার সামনে কথার বাবা বসে আছে। নীরবতা ভেঙে বললাম, কিছু বলবেন আঙ্কেল? বাবা, তোমাকে কিভাবে যে বলি, তারপরও বলতেই হবে। জানো বাবা, যেদিকেই যায় সেদিকেই সবাই আঙুল তুলে আমাকে দেখিয়ে বলে পাপি মেয়ের বাবা যাচ্ছে। পারছি না আত্মহত্যা করতে। আত্মহত্যা মহা পাপ, না হলে হয়তো আত্মহত্যার পথই বেছে নিতাম। বাবা, আমার মেয়েটা আজ 3 দিন ধরে এক ফোঁটা পানিও খাচ্ছে না, শুধু বালিশে মুখ লুকিয়ে কাঁদছে। জানো বাবা, আমার মেয়েটা কাল আত্মহত্যা করতে গিয়েছিল। তার মা না যদি দেখতো তাহলে মেয়েটা মারা যেত। বাবা, তো মেয়ের মৃত্যু দেখতে পারবো না বলে দরজা ভেঙে বাঁচিয়েছি। বাবা, জানি না বিয়ের আগে আমার মেয়ে তোমার সাথে কিংবা অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। বাবা, আমার মেয়েটার প্রাণ ভিক্ষা চাই। বাবা, আমার মেয়েটাকে সব ভুলে তোমার পায়ের নিচে জায়গা দাও। আঙ্কেল, কি বলছেন? আপনি যা বলছেন তা কোনোভাবেই সম্ভব না। বাবা রাজ, আমি তোমার পায়ে পড়ি, আমাকে অপমানের হাত থেকে রক্ষা করো, আমার মেয়েটাকে বাঁচাও। আঙ্কেল, কি করছেন আপনি? আমি যা করছি ঠিকই করছি। যেদিন তুমি বাবা হবে সেদিন বুঝবে কেন এমন করছি। বাবা, আমার মেয়েটাকে মেনে নাও, বাঁচবে না আমার মেয়েটা। আর বাবা, তোমাকে জোর করব না, ঠিক করে নিয়েছি। লোকের মুখে অমন কথা শোনাচ্ছে আমি আর তোমার আন্টি আত্মহত্যা করব, আর পারছি না। বাবা, তুমি যদি এই বাড়ি থেকে কথাকে বউ হিসাবে তোমাদের বাড়িতে নিয়ে না যাও, তাহলে তুমি বের হওয়ার পর আত্মহত্যা দেব। আঙ্কেলের মুখের দিকে চেয়ে না করতে পারলাম না, আর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আঙ্কেল চোখ মুছে খুশি মনে চলে গেল। আঙ্কেল চলে গেলে কথার রুমে গিয়ে ঢুকতেই অবাক হলাম। রুম ভর্তি আমার ছবি। কথা বিছানায় শুয়ে কাঁদছে। নিজের অজান্তেই কথার মাথায় হাত রাখলাম। কথা আমার হাতের স্পর্শ পেয়ে কেমন যেন তাকালো। চোখ দুটি ফুলে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, বুকের ভিতরটা হাহাকার করছে। কথাকে দেখে মনে হচ্ছে নিষ্পাপ একটা মেয়ে, কিন্তু এই মেয়েটাই আমার বিশ্বাসটাকে খুন করেছে আমার পবিত্র ভালোবাসাকে। তবুও কেন জানি দূরে সরে যেতে পারছি না। হঠাৎ কথা পায়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি কারোর সাথে শারীরিক রিলেশন করিনি। কেমনে আমার গর্ভে সন্তান এলো আমি সত্যিই জানি না। আমি তোমায় ভালোবাসি, নিজের থেকেও বেশি। কিন্তু এখন তুমি কেন? দুনিয়ার কেউই বিশ্বাস করবে না যে আমি নষ্ট না, কারণ আমি জানি তোমার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কথার কথাগুলো বিষের মতন লাগছে, তবু আঙ্কেলকে বাঁচাতে কথাকে বুকে টেনে নিলাম। সন্ধ্যায় কথাকে বাসায় নিয়ে গেলে বাবা দুজনকে দেখতেই ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তুই আমার সন্তান হয়ে আমার সম্মানের কথা একবারও ভাবলি না? নষ্টা মেয়েকে আমার বাসায় আনলি। বাবা, কথা নষ্ট না। কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকালো আমার দিকে। মানে, কি বলছিস? তুই ঠিক আছিস? মার মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হয়ে বলতে লাগলাম, মা, আমার আর কথার মাঝে 15 দিন আগে দৈহিক সম্পর্ক হয়। প্রকৃত অর্থে কথাকে আমি এক প্রকার জোর করেই এসব করি। ওর কোনো দোষ নেই। আমি বলেছিলাম এসব যদি না করে আমি কথাকে বিয়ে করব না। কথা বাধ্য হয়ে আমার সাথে এসব করেছে। বাবা আমার গালে আবারও কয়েকটা কোষে চর বসিয়ে দিল। যে বাবা কোনোদিন আমাকে মারেনি, সেই বাবা আজ আমার গাল দুটি লাল করে ফেলেছে বিনা অপরাধে। বাবা কথাকে নিয়ে রুমে যেতে বলে চলে গেল। রাতে শুয়ে আছি, হঠাৎ কথার কান্নার আওয়াজ পেলাম। আমি বিছানা ছেড়ে ফ্লোরে গিয়ে দেখি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই কথা, কাঁদছো কেন? কথা আমার কথা শুনে পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি সত্যিই মহান। তোমার পায়ের নিচে আমাকে জায়গা দাও। একটা মানুষ এতটা কষ্ট কেমনে লোকাতে পারে? আমার সব অপরাধ অপবাদ তুমি নিজের ঘাড়ে নিয়ে নিলে। সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে যে তোমার মতন একটা স্বামী পেয়েছি। তুমি আর একটা বিয়ে করো, তবুও আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না।
আমি তোমার কাছে কখনো স্বামীর অধিকার চাইবো না। দাসী হয়ে এই বাড়ি থেকে লাশ হয়ে বেরোতে চাই। দেবে কি সেই অধিকারটা? আচ্ছা, কান্না করো না, এখন ঘুমাও। আর অনেক শীত, ফ্লোরে না শুয়ে বিছানায় এসো। কথা মাথা নাড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠতেই দেখি কথার মাথাটা আমার বুকে, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে অপসরি। হঠাৎ সাথীর ফোন। সাথী আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, সাথী ডাক্তার। সাথীকে কথার ব্যাপারে বলেছিলাম যে কথার অ্যাবর্শন করাবো। কিরে, তোরা কখন আসছিস? আসছি 30 মিনিটের মধ্যে। শোন, তোর সেকেন্ড বউটার জন্য চকলেট নিয়ে আসবি। সাথীর কথা হেসে উত্তর দিলাম, আচ্ছা, ছোটবেলার বউ জামাইয়ের কথা তোর এখনো মনে আছে? হ্যাঁ, আছে তো। আচ্ছা, তুই থাকিস, আমি আসছি চেম্বারে। মনে মনে ভাবলাম কথাকে কষ্ট দেব, সাথীর সাথে ওর বয়ফ্রেন্ডের মতন আচরণ করব। কথাকে নিয়ে বিকেলে হসপিটালে নিয়ে গেলাম। অ্যাবর্শন করানোর আগে কথার ডিএনএ চেক করালাম। আর সাথীকে বললাম, দেখ তো কথার কার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, তার ডিএনএ বের করতে পারিস কি না। সাথী কিছুক্ষণ পর আমাকে কিছু টেস্ট দিল। কথা জানে না যে কথাকে এখানে কেন নিয়ে এসেছি। এদিকে রিপোর্ট নিয়ে সাথী কেমন যেন মাথা ধরে বসে আছে। ওই সাথী, কি হয়েছে? আমি ভাবতে পারছি না কথার শারীরিক সম্পর্ক তোর সাথে হয়েছে। রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে কথার গর্ভে তোর সন্তান, আর তুই বলছিলি কথার সাথে তোর কোনো শারীরিক সম্পর্ক হয়নি। সাথীর মুখে এমন কথা শুনে মাথাটা ঘুরে গেল। আমি তো করিনি কোনো শারীরিক সম্পর্ক কথার সাথে। সব কিছু ধাঁধার মতন লাগছে। সাথীর হাত ধরে বললাম, তুই রিপোর্টটা আবার দেখ, কোথাও ভুল হচ্ছে না তো, কারণ কথার অশ্লীল ভিডিও দেখেছি। সাথী আমার হাতে হাত রেখে বলল, আমি দেখছি বিষয়টা। এদিকে কথা রুমে ঢুকেই শুনে ফেললো, আরে আমি দেখছি বিষয়টা। সাথীর কথাটা শুনে কথা চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। আমি আর কিছু বললাম না, কারণ ওর মতন মেয়েদের কাছে এসব কোনো ব্যাপার না। তবে একটা জিনিস বুঝছি, কথার সাথে শারীরিক সম্পর্ক করিনি। তাহলে রিপোর্টে কেন দেখাচ্ছে শারীরিক সম্পর্ক হয়েছে কথার সাথে আমার? না, কিছু ভাবতে পারছি না। এদিকে কথা ভাবছে, রাজ আমাকে না জানিয়ে বিয়ে করলো, আমাকে জানালে কি হতো। কথার নাম্বারে একটা মেসেজ আসলো, প্লিজ মেসেঞ্জারে গিয়ে দেখেন আপনার স্বামী কতটা মহান। কথা তাড়াহুড়ো করে মেসেঞ্জারে ঢুকতেই অবাক হয়ে গেল। রাজকে সে অনেক ভালো ভাবতো, সেই রাজ কিনা ডাক্তার মেয়েটার সাথে অশ্লীল কাজ করছে। কথার নিজের অজান্তেই বুক ফেটে কান্না আসছে। কথা হঠাৎ দেখলো যা দেখার মোটেও প্রস্তুত ছিল না। কথার পৃথিবীটা ওলট পালট হয়ে যাচ্ছে। সে ভাবছে, আমি তো রাজকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। আমি জানি না আমি কিভাবে অন্তঃসত্ত্বা হয়েছি। কথা ভিডিওটা দেখে বুঝতে বাকি রইল না রাজের মনের ঘরে অন্য একজনের বসবাস। কথার চোখ দুটি মুছে চলে গেল বাসায়। সে আর হসপিটালে থাকতে পারবে না। যাকে দেবতার আসনে বসিয়েছিল সে এমন করলো। আমার ভালোবাসার এই মূল্য দিল রাজ? আমি তো কোনো অন্যায় করিনি। বাসায় এসে না খেয়ে শুয়ে পড়ে। এদিকে রাতে বাসায় এসে বুঝতে পারি যে কথার কিছু একটা হয়েছে। তবে একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, তা হলো আমি কথার সাথে কোনো শারীরিক রিলেশন করিনি। তাহলে কেমন এই ডিএনএ টেস্ট ম্যাচ করলো? সাথীকে দিয়ে এক রিপোর্ট 3 বার করিয়েছি। এদিকে পাশে তাকাতেই দেখি কথা উপাস ফিরে ঘুমিয়ে গেছে, চোখ দুটি ফুলে রয়েছে। মোবাইলটা পাশে পড়ে আছে। মোবাইলটা নিয়ে কথার ফেসবুক আইডিতে ঢোকার জন্য পাস দিলাম রাজকথা। লগ ইন হয়ে গেল। একটু অবাক হলাম, কারণ কথা বলেছিল রাজকথা নামটা তার হৃদয়ে সারা জীবন থাকবে। আইডিতে ঢুকে তেমন কিছু পেলাম না, তবে ইনবক্স চেক করতে গিয়ে চমকে গেলাম। না, এ হতে পারে না। আমি সাথীর সাথে এসব? না, কিছুতেই ভাবতে পারছি না। বুঝতে বাকি রইল না আমার সাথে কেউ গেম খেলছে। সেদিন যদি কথার রুমে ঢুকতাম তাহলে আসল কালপিটটাকে খুঁজে পেতাম। ফোনটা কথার পাশে রেখে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে কারোর কান্নার শব্দে ঘুম ভাঙল। পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। উঠে গিয়ে দেখি কথা কাঁদছে আর বলছে, হে সৃষ্টিকর্তা, তুমি তো জানো আমি আমার স্বামীর রাজ ব্যতীত কোনো ছেলে আমাকে স্পর্শ করেনি। তাহলে কেমনে আমি মা হচ্ছি? কেন হলো আমার জীবনটা ছন্নছাড়া? আজ মা বাবার কাছে নষ্ট আমি। আমার স্বামী যাকে আমি পবিত্র স্থানে জায়গা দিয়েছিলাম সে অন্য মেয়ের বুকে। আমি পারছি না আমার স্বামীর অবহেলা সইতে। শেষ নিঃশ্বাসটা যেন স্বামীর বুকে ফেলতে পারি।
আমাকে আমার স্বামীর থেকে আলাদা করো না, এসব বলে কাঁদতে লাগলো। আমি আর ওসব শুনতে পারছি না। কথার প্রতিটি কথা হৃদয়ে আঘাত হানছে। মনে মনে ভাবছি, তাহলে কি আমি ভুল শুনেছিলাম সেদিন কথার বাড়িতে? না, আমি সেদিন স্পষ্ট কথার মুখে এবং অন্য একটি ছেলের মুখে কথাকে নিয়ে বাজে কথা বলতে শুনেছি। আমি কিছু ভাবতে পারছি না। পরের দিন ফ্রেশ হয়ে কথাকে কিছু না বলে অফিসে চলে যায়। এদিকে কথা বাসায় বসে আছে। হঠাৎ একটা হকার কথার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে গেল। খামের ভিতর কিছু অশ্লীল ছবি, যা রাজ আর সাথীর। ছবিগুলো দেখে কথার বুক ফেটে কান্না আসছে। কথা কাউকে কিছু না বলে রাজের অফিসে যায়। অফিসে গিয়ে রাজের কথা জিজ্ঞেস করতেই পিয়ন বলে, ম্যাডাম, স্যার তো তার ডাক্তার বান্ধবীকে নিয়ে ঘুরতে গেল। স্বামী স্ত্রীর মতন চলাফেরা করে। আপনি আপনার স্বামীকে দেখে রাখবেন। পিয়নের কথা শুনে কথার আর বুঝতে বাকি রইল না রাজ তাকে করুণা করে। মনে মনে সিদ্ধান্ত নিল রাজকে সে ডিভোর্স দেবে। রাজ হয়তো তাকে করুণা করে বাড়িতে জায়গা দিয়েছে, তার জন্য রাজ তার ভালোবাসার সাথীকে বাবা মায়ের সামনে নিয়ে আসতে পারছে না। তাই ডিভোর্স পেপার সাইন করে একটা চিরকুট লিখে বাসায় রেখে কথা বাবার বাড়িতে চলে যায়। এদিকে আমি রাত 9টায় এসে কথাকে কোথাও দেখতে না পেয়ে ঋত্যকে ডাক দিলে ঋত্য বলে কথা তো বাসায় চলে গেছে তাদের। আমি কাপড় চেঞ্জ করে টেবিলের দিকে একটা চিরকুটটা পরে বুঝতে বাকি রইল না কথা আমাকে ভুল বুঝেছে। আর পিকগুলো বিছানার নিচে দেখি। অনেকটা অবাক হলাম। ডিভোর্স পেপারটা না সাইন করে আলমারিতে রেখে দিলাম। পরদিন অফিস থেকে বাড়ি ফেরার পর গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার জ্ঞান ফেরার পর আমি কথা বলতে পারি না। ডাক্তার বাবা মাকে বলল আমি সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছি। আমি কোনো কথা বলতে পারবো না, শুধু ফ্যালফ্যাল করে তাকানো ছাড়া কোনো উপায় নেই। এদিকে বাসায় হুইল চেয়ারে বসে রাখে, নড়তে পারি না। খুব ইচ্ছে করে কথার চাঁদ মুখটা দেখতে। শুনেছি কথা নাকি শহরের বাইরে। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। অনেক বন্ধু বান্ধব দেখতে এসেছিল। অনেকেই জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। তাদেরকে জড়িয়ে ধরে সান্ত্বনাটুকুও দিতে পারিনি। সপ্তাহখানেক পর হঠাৎ কথা শোনে যে আমার এই অবস্থা। কথা আঙ্কেল আন্টিকে বলে কেন তাকে খবর দেয়া হয়নি। আঙ্কেল আন্টি কথাকে বলে, মারে কি বলবো, রাজ তোর সাথে যা করেছে, তুই কি এমনি ডিভোর্স নিয়েছিস? ডাক্তার মেয়েটার সাথে রাজের অবৈধ সম্পর্ক সবাই জানে, আর এটা রাজের পাপের ফল। তোকেও তো রাজ বিয়ে না করার হুমকি দিয়ে ভোগ করেছে, যার জন্য সবাই আমাকে কত বাজে কথা বলেছে। বাবা, তুমি চুপ করবে? রাজ আমার স্বামী। আমি ডিভোর্স দিলেও সে আমাকে দেয়নি, দিলে আদালতের নির্দেশ পেতাম। স্বামী যতই খারাপ থাকুক, তার বিপদে যে স্ত্রীকে যেতেই হবে। এই বলে বাসায় এসে দেখে যে আমি হুইল চেয়ারে বসে ফ্যাল করে তাকিয়ে আছি। চোখ দিয়ে পানি পড়ছে। কথা অনেকক্ষণ কান্নাকাটি করে চলে গেল। কয়েকদিন পর তোবা আসলো একটি ফুলের তোড়া নিয়ে। তোবা আমার ভার্সিটির ফ্রেন্ড। বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে। আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল। যদিও একটা সমস্যার জন্য 6 মাস একজন আর একজনের ছায়াটাও মারায়নি। পরে একদিন তোবা এসে সরি বলে সব ঠিক করে নেয়। তোবার দেওয়া ফুলের তোড়ার সাথে একটা বিয়ের কার্ডটাই দেখা যাচ্ছে কথার সাথে একটা ছেলে। বুঝতে বাকি রইল না কথার বিয়ের কার্ড এটা। কি মিস্টার রাজ, অবাক হলেন? আপনার স্ত্রীর অন্যের বউ হতে যাচ্ছে। কলিজা ফেটে যাচ্ছে, তাই তো? আমারও ফেটে যাচ্ছিল যেদিন আপনার আর কথার বিয়ে হয়। আমি সহ্য করতে পারতাম না আপনার সাথে অন্য কাউকে। ভার্সিটিতে এতটাই পাগল ছিলাম আপনার জন্য। আপনার ছবি দিয়ে আমার রুমের প্রতিটা কোণা ভরে ফেলেছিলাম তখন। ভালোবাসতাম আপনাকে, সেটা জানতেন, তারপরেও ইগনোর করতেন। যেদিন সবার সামনে আপনাকে জড়িয়ে ধরি, ভার্সিটিতে আপনি আমাকে থাপ্পড় দিয়ে বলেছিলেন আমি কথাকে ভালোবাসি, ওপরওয়ালা ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। সেদিন আপনার কথাটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। আমি সাথীর কাছে শুনেছি আপনি কয়েকদিনের মেহমান এই পৃথিবীর, তাই সত্য কিছু কথা বলে যায়। আপনার স্ত্রী কথা ফুলের মতন পবিত্র। তার গর্ভে আপনারই সন্তান, তবে সে সন্তানকে অ্যাবর্শন করাবে কাল। তারপর বিয়ে হবে রাফির সাথে। আপনার স্ত্রী কথার না, আপনার ভালোবাসার মানুষে তো কথা। জানেন, রাফি অনেক ভাগ্যবান। ছোটবেলা থেকেই নাকি কথাকে ভালোবাসতো, তাই এত কিছুর পরও কথাকে বিয়ে করছে। হ্যাঁ, এখন কথা হলো শারীরিক সম্পর্ক ছাড়া কেমনে বাবা হচ্ছ, আর তোমার প্রিয়তমা কেমনে তোমার সন্তানের বাবা।
তাহলে শোনো, তোমার মনে আছে গত মাসের 21 তারিখে আমার বার্থডে ছিল? সেদিন তুমি আর কথা ছিলে আমার একমাত্র গেস্ট। আপন বলতে সেদিন তোমরা দুজনেই ছিলে। রাতে তোমাদের শরবতের গ্লাসে একটা ড্রাগ মিশিয়ে দিই, যা রাতে খাওয়ার পর 5 ঘন্টার স্মৃতি তোমাদের ব্রেন থেকে মুছে যায়। সেই ড্রাগস খাওয়ার পর তোমাদের দুজনকে কৌশলে আর তোমরা দুজন সেদিন নিজেদের অজান্তে নোংরা খেলায় মেতে ওঠো। আমার খুব কষ্ট হচ্ছিল, তবু যে আমাকে এই খেলাটা খেলতেই হলো। তারপর পরের দিন তোমরা দুজন দুজনের বাড়ি চলে যাও, আর বুঝতেও পারো না রাতে তোমাদের মাঝে কি হয়েছে। এখন ভাবছো যে সেদিন কথাদের বাড়িতে ফুল নিয়ে দরজার সামনে যেতেই রুম থেকে কথার আর অন্য ছেলের বাজে কাজ করার কথা শুনেছো? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছিলে, তবে কণ্ঠটা আমার ছিল, ডাবিং করা। তুমি তো জানো আমি ফটোগ্রাফার নয়, শুধু এডিটিংয়েও দেশের টপ 10-এ রয়েছি। তুমি যখন কথাদের বাড়িতে যাও তার আগে আমি কথাদের বাড়িতে যাই, আন্টির কাছে শুনে যে তারা বাহিরে যাচ্ছে এবং তোমাকে আসতে বলেছে। আমি সুযোগটাকে কাজে লাগাই। তুমি আসার আগেই কথার কাছে পৌঁছে যায়। কথা আমার আর ওর জন্য চা নিয়ে আসলে কৌশলে চাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিই। সময় মতন কথা ঘুমিয়ে গেলে আমি অপেক্ষা করি তোমার আসার। তুমি যখন দরজার কাছে আসো তখনই টেপ রেকর্ডটা অন করি, আর তুমি ভুল বোঝো। আর তোমাকে দেওয়া ভিডিও, কথাকে দেওয়া ভিডিও এবং সব ফটো সবই এডিট করা। খুব কষ্ট হচ্ছে জানো, সব কিছু আমার প্ল্যানে হলেও তোমার দুর্ঘটনাটা ঘটিয়ে দিল। বেঁচে থাকলে তিলে তিলে তোমাকে মারতাম, কিন্তু আফসোস বেঁচে দিন বাঁচবে না। আর তোমার সন্তানকে কাল অ্যাবর্শন করাবে, পরশু তোমার প্রিয়তমা কথার বিয়ে। আর হ্যাঁ, আমাকে একটা থাপ্পড় দেওয়ার প্রতিশোধ এটা। তোমাকে এতটা ভালোবাসার পরও আমাকে ইগনোর করার শাস্তি এটা। ভালো থেকো, তোমার জীবন সুখের হোক, ফুলের শুভেচ্ছা রইল। কাল ইউএসএ চলে যাচ্ছি, প্রতিশোধ নেওয়া শেষ আমার। কথাগুলো বলে তোবা রুম থেকে যখনই বের হতে যাবে তখনই অবাক হলো দরজার সামনে রাফি, কথা, ঋতু সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। কি মিস তোবা, অবাক হলেন? সবাই আমার মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। সবাই জানে আমি কোনোদিন কথা বলতে পারবো না। তোবা বলতে লাগলো, তুমি কিভাবে কথা বলতে পারো? তুমি না অসুস্থ? তোবার কথা শুনে হা হা করে হাসতে হাসতে বলতে লাগলাম, আমি দুর্ঘটনায় আহত হইনি, সব একটা গেম। তুমি যেমন দৃষ্টির অগোচরে এসব করেছো, তেমনি আমিও সবার অগোচরে গেমটা খেললাম। আমি জানতাম সব কিছুর পিছনে তুমি ছিলে, তাই সাথীকে বলে আর সাথীর বয়ফ্রেন্ড রাফিকে বলে এসব করি। সাথী আমার সবচেয়ে ভালো বন্ধু, আর আমি এটাও জানি কথা ফুলের মতন পবিত্র। সেই দিনই তার প্রমাণ পেয়েছি। শোনেন মিস তোবা, পৃথিবীতে কোনো কিছুই দৃষ্টির অগোচরে থাকে না। সত্যের জয় একদিন না একদিন ঠিকই হবে।